বাংলাদেশ ক্রিকেটের সামনে যাওয়াটার যেতে পারছি না, এটাই আমার কাছে অতৃপ্তি। পাইপলাইন বলতে আসলে আমরা কী বুঝি এই জিনিসটা, কিন্তু যারা যখন বলে তাদেরকে আরেকটু বিশদ বললে আমার মনে হয় ভালো হয়। পাইপলাইন নেই কথা নাই, পাইপলাইন স্ট্রং নেই বলতে পারেন। আপনি ভিতটা কেন হচ্ছে না, আপনি একটা আন্ডার 17 ওই সময় বাচ্চাকে টেকনিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। বিসিবির মিরপুর ছাড়া আর কোনো ফ্যাসিলিটি আছে? কতবার এই জিনিসটা বলেছি, বোর্ডে উত্থাপন করেছি। আমি যদি বোর্ড এটা অস্বীকার করে কেউ, তাহলে তারা মিথ্যা কথা বলবে। বুলবে এখন আমি আশা করি যে উনি যেটা করবেন, উনি এটার ভুক্তভোগী। উনিও যখন ক্রিকেট খেলেছে উনিও দেখেছেন ফ্যাসিলিটিস কতটুকু ছিল, কী ছিল। বাংলাদেশের অনেক ক্রিকেটার জাতীয় দলের যদি তালিকাটা বলি, বিশেষ করে গেল 1 দশক বা 1.5 দশকের তালিকাটা অনেক লম্বা। খালেদ মাহমুদ সুজনের হাত ধরে তারা জাতীয় দলে খেলেছে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে, ঘরোয়া ক্রিকেট খেলছে। দেখেন, আমি যখন ইয়াংস্টার ছিলাম হয়তো আমারও অনেক প্রবলেম ছিল, ঠিক না? তখন তো আমাকে কেউ না কেউ হেল্প করতো বা সাপোর্ট করতো, বাট আমাদের সময় হয়তো জিনিসটা আমরা এতটা ভালোভাবে পাইনি। হয়তোবা মানে সাপোর্ট করার মানুষটা খুবই কম ছিল। আমার কোচরা ছিল, ডেফিনেটলি নো ডাউট আমার কোচরা আমাকে অনেক সাপোর্ট করেছে বা তারা চেষ্টা করেছে। আমি এত ভালো প্লেয়ার, মানে টেকনিক্যালি এত ভালো প্লেয়ার ছিলাম না, বাট আমার যেটা ছিল, আমার মধ্যে একটা দারুণ মোটিভেশন কাজ করতো আমার মধ্যে, টু বি আ গুড প্লেয়ার। বা আমার জিত ছিল অনেক, বা আমি ওই ছোটো টেকনিক নিয়ে আমি হয়তো বা জাতীয় দলের জন্য খেলেছি, শুধুমাত্র আমার ডিটারমিনেশনটা খুব ভালো ছিল। বাট আমি আজকালকার ছেলেদের সাথে দেখি যে এখন তো ক্রিকেট অনেক টাফ হয়ে গেছে না, কম্পিটিটিভ ক্রিকেট হয়ে গেছে, তখন ওদের তো মানে কারো না কাউকে সাপোর্ট লাগে। আর আমি আশা করি যে যে কোনো ছেলে আমার কাছে যখনই এসছে, একটু মানে আমি যাকে বুঝি যে বাংলাদেশকে সার্ভ করতে পারবে, যার মধ্যে অ্যাবিলিটি আছে, সবাইকে তো আসলে আমি সাপোর্ট করতে পারবো না, আমি একটা মানুষ। বাট যেটা হয়েছে যে যারাই এসছে আমি কোনো সময় মানে চেষ্টা করেছি যতটুকু আমার অ্যাবিলিটি আছে, আমার বেস্ট অফ মাই অ্যাবিলিটি দিয়ে আমি চেষ্টা করেছি কাজ করতে। অনেক ছেলের সাথে আমি ডাইরেক্ট কাজ করেছি অ্যাজ এ কোচ। তখন সেটা ভালো লাগে যারা এখন বাংলাদেশের হয়তো বা অনেকে শিখরে উঠে গেছেন অ্যাজ ন্যাশনাল প্লেয়ার, আবার কেউ এখন নতুন উঠেছেন, খেলছেন, ভালো করছেন, উঠছেন, সামনে আরও ফিউচারে আরও বড় প্লেয়ার হবে। তো ওদের নিয়ে তো অবশ্যই একটা তৃপ্তি, ঠিক না? মানে আমি তৃপ্তি তো অবশ্যই আছে, বাট ওদের পথের সাথী হতে পেরে বা ওদের সাথে আমার একটা সময় কেটেছে ওদের সাথে, সেটা ভাবতে ভালো লাগে যে একটা সময় ওরা ছোটোবেলায় আমার সাথে ছিল, আমার স্টুডেন্ট ছিল, বা আমাকে ওরা ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে, সেটাই সবচেয়ে বড় জিনিস। সুজন ভাই, কোভিডকালে সাকিব আল হাসান থেকে শুরু করে যখনই আমরা অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি, তারা একটা কথা বারবার বলেছেন যে বিসিবিতে এই বোর্ডে, আপনি যখন বোর্ডে ছিলেন, খালেদ মাহমুদ সুজন সহ 2-1 ছাড়া আসলে খুব একটা কাজ করে না। সেই বোর্ডে একটা দীর্ঘ একটা সময় ধরে ছিলেন, মিস করেন? মিস করি না, এটা না বললে ভুল হবে, কারণ যেহেতু আমি ক্রিকেট কাজ করতে পছন্দ করি। বাট আবার মেনেও নিছি জিনিসটা যে মানে আমি তো সবসময় বলতাম যে আমরা তো সারা জীবন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করতে পারবো না, উচিতও না, কারণ আমাদের থেকে বেটার নলেজ, বেটার ব্রেন নিয়ে অনেকেই আসবে, ঠিক না? বাট আমি মনে করি যে যতদিন আমি চেষ্টা করেছি, যেহেতু আমি একটা ডিপার্টমেন্ট নিয়েই এত বছর ছিলাম বিসিবিতে, গেম ডেভেলপমেন্ট নিয়ে, আমি মাঝে কিছু সময় আম্পায়ার্সের ডিপার্টমেন্টে ছিলাম, টুর্নামেন্ট কমিটিকে আমি কিছু সময় সাপোর্ট করেছি, অপারেশনের ভাইস চেয়ারম্যান ছিলাম, মানে বিভিন্ন সময় ছিলাম। বাট আমার মেইন কাজটা ছিল গেম ডেভেলপমেন্ট অ্যান্ড এজ গ্রুপ ক্রিকেট, রাইট? পরে এজ গ্রুপটা তো আলাদা হলো, বাট গেম ডেভেলপমেন্টে আমি মনে করি যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি হয়তো একটা জায়গায় ডেভেলপমেন্টকে নিয়ে এসেছিলাম, যেখানে আমরা বিশ্বকাপের মতো জায়গায় চ্যাম্পিয়ন হতে পেরেছি। বাংলাদেশ প্রথম যে কোনো ইভেন্টে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা অনূর্ধ্ব-19 দলই করেছে, সেটার জন্য ওদেরকে হ্যাট অফ। আমি বলছি না এটা আমার কোনো ক্রেডিট আছে, আমি সেটা বলবো না, আমি বলবো এটা আমার বাচ্চাদের যারা ওই ওয়ার্ল্ড কাপটা খেলেছে, এবং ডেফিনেটলি কোচিং স্টাফ এবং বিসিবির ডেভেলপমেন্টে যারা কাজ করেছে, তাদের অবদান অপরিসীম, সত্যি কথা বলতে গেলে। আমি হয়তো বা তাদের সাথে প্ল্যানগুলো তৈরি করতাম, একটা পার্ট করতাম। তারপর আমরা 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম, সেটাও আমার জন্য অনেক বড় একটা সাকসেস ছিল। আমি মনে করি ইন্ডিয়া পাকিস্তানের দলকে হারিয়ে আমরা 2টা এশিয়া কাপ, তো ওই জায়গাটা পর্যন্ত আমি গেছি। সুতরাং আমার অ্যাচিভমেন্ট যে নাই সেটা না, এবং আমি ভেরি হ্যাপি যে এইটুকু আমাকে আমার পুরো টিম যেভাবে কাজ করেছে, সাপোর্ট করেছে, আউটস্ট্যান্ডিং আমি মনে করি। তো তারপরেও ধরেন চাওয়াটা কী থাকে, মানে আমার অতৃপ্তির জায়গাটা যদি আমি বলি কোথায় আছে, আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সামনে যাওয়াটার যেতে পারছি না, এটাই আমার কাছে অতৃপ্তি। যে আমি মনে করি আমাদের মধ্যে অনেকে বলে আমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল, অনেকে আমাদের পাইপলাইন নিয়ে কথা বলে। আসলে এই পাইপলাইন বলতে আসলে আমরা কী বুঝি এই জিনিসটা, কিন্তু যারা যখন বলে তাদেরকে আরেকটু বিশদ বললে আমার মনে হয় ভালো হয়। কেন ভালো হয় বলি, যে আপনি কোথায় আটকে যাচ্ছেন, প্লেয়ার কি নাই, মানে আমাদের কথা হচ্ছে কোচ কি নাই, অবশ্যই কোচ আছেন, ভালো কোচ আছেন, এমন না যে আমাদের কোচরা কেউ খারাপ, যারা টপ লেভেলে কাজ করে তারা সবাই ভালো কোচ, কিন্তু তাদের হাতে কি আপনি আজকে ধরেন আমাদের এখানে যারা ন্যাশনাল কোচ আছেন, ধরেন এখন আছেন আমাদের ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্স, দারুণ ভালো মানুষ, দারুণ ভালো একটা ব্যক্তিত্ব, অনেক ভালো একজন মানুষ, আমি ওনাকে অনেক ভালো চিনি, কিন্তু উনি একটা সাপোর্ট পাচ্ছেন না।
ইনডোর পাচ্ছেন, মেশিন পাচ্ছেন, কিছু টপ লেভেলের ফ্যাসিলিটিস পাচ্ছেন। আপনি বলেন বাংলাদেশ আর কোন কোচ এরকম ফ্যাসিলিটিস পায়? তা আপনি যে পাইপলাইন থেকে প্লেয়ার তৈরি করবেন তার জন্য আপনি কি লোকাল কোচদের সেই সাপোর্টটা দেন? আপনার কি বিসিবির মিরপুর ছাড়া আর কোনো ফ্যাসিলিটি আছে? আপনার ইনডোর আছে, আপনার মাঠ, আপনি সবই বলেন আমার তো আছে, আপনার বাকি হ্যাঁ আপনার প্রশ্ন আসবে আপনি কী করলেন তার এই বছর এত? এটা আমার, আমি যতবার না গেম ডেভেলপমেন্ট না নেই তাও আমি বলবো না, আমি কতবার এই জিনিসটা বলেছি, বোর্ডে উত্থাপন করেছি। আমি যদি বোর্ড এটা অস্বীকার করে কেউ তাহলে তারা মিথ্যা কথা বলবে। আমি এমনও হয়েছে যে আমি বই ডিজাইন করে আমি বিসিবিতে জমা দিয়েছি ইনডোর বানানোর জন্য, রাইট? তো সেটা না বানালে তো আমার দায়িত্ব না। আমি প্ল্যান দিতে পারি, আমি এক্সিকিউট করতে পারবো না, বিকজ আই এম নট। আমি যেন আমি বলি যে এখন প্রেসিডেন্ট সাহেবের এখতিয়ারভুক্ত অনেক কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তো আই ওয়াজ সো হ্যাপি যে বুলবে যখন প্রেসিডেন্ট হলেন, যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার পর আমরা আশা করি ফারুক ভাই যখন হয়েছিলেন সেম আমরা কিন্তু দুজন ফর্মার ক্রিকেটার, ফর্মার ক্যাপ্টেন, সুতরাং তাদের কাছে যেই এক্সপেকটেশন বা তাদের যেই পাওয়ারটা এখন, জান বুলবুল ভাইয়ের হাতে এখন বুলবুল ভাই হ্যাঁ সুপ্রিম পাওয়ার। তো বুলবুল ভাই এখন আমি আশা করি যে উনি যেটা করবেন উনি এটার ভুক্তভোগী, উনিও যখন ক্রিকেট খেলেছেন উনিও দেখেছেন ফ্যাসিলিটিস কতটুকু ছিল কী ছিল। বাট হ্যাঁ আমাদের সময় ক্ষেত্রে ফ্যাসিলিটি অনেক ভালো, বাট তারপরেও সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না। এটা বুলবুল ভাই খুব, এবং আইসিসিতে কাজ করার ক্ষেত্রে বুলবুল ভাই এটা আরও বেশি জানেন সত্যি কথা বলতে গেলে। তা আমি আশাটা আমার একটাই বুলবুল ভাইয়ের কাছে যে উনি আমাদের লোকাল কোচদের স্ট্রাকচার ডেভেলপ করে দিক, যে ন্যাশনাল টিম যেই স্ট্রাকচারটা ন্যাশনাল টিমের প্লেয়াররা প্র্যাকটিস করে সেই স্ট্রাকচার যেন আমার হাই পারফরমেন্স, আমার আন্ডার-19, আমার যেটা মাঠ খুঁজতে না হয় 19-এর জন্য, আমার যেটা এইচপির জন্য মাঠ মানে রিকুইজিশন না দিতে হয়, মাঠ থাকবে যে এইচপির জন্য, হ্যাঁ এইচপির জন্য এইটাই, টাইগার্সের জন্য এইটাই, বা 19 বা ওমেন্স টিমের জন্য এইটাই, বা আমার আন্ডার-17 জন্য এইটাই আপনি, এবং আপনার ফ্যাসিলিটিস খালি আপনি রাজশাহী মাঠে পাঠিয়ে দিলেন আর ওইখানে ইনডোর খারাপ অবস্থায় আছে, বোলিং মেশিন নাই, ভালো উইকেট নাই, এটা হবে না তো। আপনাকে আমি চাই বুলবুল ভাই যাওয়ার আগে যাতে এগুলো করে যায়, আমি চাই বুলবুল ভাই যাতে এমন ফ্যাসিলিটিস ডেভেলপ করে যান। আমি খালি বুলবুল ভাই একটাই রিকোয়েস্ট থাকবে আমার আপনার ওই অনুষ্ঠানের মাধ্যমে, যে হ্যাঁ বুলবুল ভাই অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন, কোচ আমরা এই কোচেস ট্রেনিং বিসিবিতে অনেক হয়েছে, হয়নি তা না, আমাদের আম্পায়ার এডুকেশন কোর্স হয়নি এটা হয়নি, সব এডুকেশন করছে, হ্যাঁ মাঝে কিছুদিন বন্ধ ছিল, বাট আপনি যেই কোচরা এখন আছে আপনি কি জানেন আপনার কত লেভেল 3 কোচ আছে, আপনার কত লেভেল 2 কোচ আছে, আপনার কত লেভেল 1 কোচ আছে, তাদেরকে আপনি রেডি করেন। আপনি নতুন কোচকে না নতুন কোচ অবশ্যই আপনার লাগবে, কিন্তু আপনি যেই পরিমাণ কোচ আছে সেই জিনিসটাকে যদি আপনি করেন বাংলাদেশ ক্রিকেট কোনো সময় আটকে থাকবে না। অবশ্যই আপনি লেভেল এ করান, আপনি স্কুলের জন্য কোচ লাগবে, আপনি এই যে লেভেলে জুনিয়র লেভেলের জন্য আরও কোচ লাগবে, ওমেন্সের জন্য আরও কোচ লাগবে, লাগতেই পারে। কিন্তু যারা এখনও আছে, যারা যদি এমন হয়ে যায় যারা বার্ধক্যের কারণে কোচিং ছেড়ে দিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে যদি দেখেন যে আপনার প্রপার লেভেল 3 কোচেস নাই, তাদেরকে আপনি রেডি করেন, লেভেল 2কে আপগ্রেড করেন। তা আমার কথা ওটা তো আমরা করবোই, ওটা তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করতে হবে, এটা আসবেই। কিন্তু আমি বলি আপনি যত বড় কোচই হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রপার ফ্যাসিলিটিস না থাকবে তখন আপনি কীভাবে করবেন? আপনি একটা ছেলেকে খালি চোখে আমি ভুল বলতেছি তোমার ব্যাটিং টেকনিকে এইটা ফল্ট, রাইট? যখন আপনি আর ইন্টারন্যাশনাল কোচরা কী করে, ওরা ভিডিও দেখে, কম্পিউটার অ্যানালিস্ট থাকে, তার মাধ্যম দিয়ে বলতেছে। তা আপনি রাইট ইনফরমেশনটা ছেলের কাছে পড়ছেন, সেটা কি আমরা সবাই জুনিয়র লেভেলের কোচরা পৌঁছতে পারে? তা আপনার যে আপনি বলছেন পাইপলাইন নেই, কথা নাই, পাইপলাইন স্ট্রং নেই বলতে পারেন, আপনি ভিতটা কেন হচ্ছে না? আপনি একটা আন্ডার-17 ওই সময় বাচ্চাকে টেকনিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। তা আপনার কি কম্পিউটার অ্যানালিস্ট আছে একটা ওই রকমই উন্নত মানে, বা আপনার ওইখানে কি ওই সরঞ্জাম আছে, বা আপনি ওই ফ্যাসিলিটি আছে, আপনি আগে ওই জায়গাটা ঠিক করেন, আপনার বাংলাদেশের এমনি ভালো করবে।